হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, ma'am. ওকে। আরো দু একজন আসুক, তারপর শুরু করি আমরা। হ্যাঁ, আমরা শুরু করে দিই। হ্যাঁ, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কেমন আছেন? আছি, ভালোই আছি। তোমরা ভালো আছো? জি ম্যাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম অনেকে আসে না এখনো। সেটাই তো দেখছি, 38 বাজছে। কি জি ম্যাম, বাজছে? আর 5 মিনিট ওয়েট করি। পার্টিসিপেন্ট। কেন এত অল্প কেন? চলে আসার তো কথা, এতক্ষণ তো চলে আসে। ক্লাস শেষ হয়েছে কয়টায়? এর আগেরটা? ম্যাম একটু আগে। ও, আসছে। কালকে আমরা এই ফিগারটা তো বুঝতে পারছিলাম, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, এটা হচ্ছে কেন হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকলে কেন মানে কিছু মলিকুলস হচ্ছে হাই বয়লিং পয়েন্ট আর হাই মেল্টিং পয়েন্ট শো করছে, সেটা আমরা জেনেছি। এই স্ট্রাকচার, এই গ্রাফটা দেখে আরো ক্লিয়ার জানতে পেরেছি যে ডিউ টু হাইড্রোজেন বন্ড ওয়াটার হচ্ছে শো করছে অ্যাবনর্মালিটি তোমার হচ্ছে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টে। সেটা আমরা গতকালকেই জেনেছি। তারপর আজকে 2 নাম্বার পয়েন্টটা আমরা দেখি যে হাই সলিবিলিটিস অফ সাম কোভালেন্ট কম্পাউন্ডস। কিছু কোভালেন্ট কম্পাউন্ড আছে, যেমন যেগুলো হচ্ছে যেগুলো অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এগুলো হচ্ছে কন্টেইন করে, যেমন অ্যামোনিয়া, তারপর মিথানল। এগুলো এই টাইপের কম্পাউন্ডস গুলা, এই টাইপের মলিকুলস গুলা যেগুলো হচ্ছে তোমার হচ্ছে কার মধ্যে সলিবল, খুবই যেসব সলভেন্ট গুলা হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্ম করার ক্ষমতা রাখে, তাদের মধ্যে যদি এগুলো দাও এইসব কম্পাউন্ড গুলা বা মলিকুলস গুলা, তাহলে সহজেই সেই সলভেন্টের মলিকুলস এখানে যেমন আছে ওয়াটার মলিকুলস সলভেন্ট, এই সলভেন্টের সাথে এই অ্যামোনিয়া
কি করছে, সহজেই হচ্ছে বন্ড ফর্ম করতে পারছে। সেগুলো হচ্ছে অবশ্যই সেগুলো কোভালেন্ট বন্ড আছে, সেটা থাকা সত্ত্বেও, কোভালেন্ট বন্ড থাকা সত্ত্বেও তারা এই সব হচ্ছে যেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে সেরকম সলভেন্টের মধ্যে দিলে সহজেই ডিজলভ হয়ে যায়। ঠিক আছে, সলিবল হয়ে যায়। মানে সেটা সলিবল আর ইনসলিবল তো জানো তোমরা, তাই না? দ্রবণীয় আর হচ্ছে অদ্রবণীয়, এটা আমরা জানি যে যেগুলো হচ্ছে ওয়াটারের মধ্যে ওয়াটারের সে হাইড্রোজেন বন্ড ফর্ম করার যে ক্ষমতাটা আছে সেটার সুযোগ নিয়ে সেই সব কোভালেন্ট কম্পাউন্ড গুলা সহজেই তার মধ্যে ডিজলভ হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারটা দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বন্ড, এখানে লেখা আছে হাইড্রোজেন বন্ডস আর ডিরেকশনাল এন্ড প্রিটি স্ট্রং টু ফর্ম 3-dimensional crystal ল্যাটিস। এখন হাইড্রোজেন বন্ডটা কিন্তু অবশ্যই ডিরেকশনাল, নন ডিরেকশনাল না। যে কোনো দিকে একটা জিনিস অ্যাটম তুমি ঘুরায় ফিরায় দিলা, তোমার সেদিকে যে বন্ড ফর্ম হবে তা কিন্তু না। অবশ্যই একটা নির্দিষ্ট দিক আছে, সেই একটা ডিরেকশন আছে, সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করে। আরেকটা হচ্ছে যে এগুলো 3-dimensional যে স্ট্রাকচারটা তৈরি করে সেটা আমরা আরেকটু ক্লিয়ার বুঝবো। যে ওয়াটার যে আছে, যে আমরা আইসের যে আইস, যেটা ওয়াটারের যে আমাদের আইস ফর্মটা, সলিড ফর্মটা, এই সলিড ফর্মে ওয়াটার কি অবস্থায় থাকে সেখানেও তো হাইড্রোজেন বন্ড ফর্ম করে। সেটা কিন্তু আমরা সাধারণত জেনারেল একটা নেম আছে যে টেট্রাহাইড্রাল নেটওয়ার্ক তারা তৈরি করে এই হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, এবং 3-dimensional সেটা নেটওয়ার্ক। হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যে অক্সিজেন আছে, হাইড্রোজেনের যে অক্সিজেন আছে সেটা, আর তার চারপাশে কি আছে, 2টা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন বন্ড তাহলে এই যেটা ওয়াটার মলিকুলস এর 2টা কোভালেন্ট বন্ড আছে, আর কি করবে, আর 2টা হাইড্রোজেন বন্ড তৈরি করবে। মোট 4টা বন্ড কিন্তু সেখানে ফর্ম করবে। মনে হবে যে 4টাই কোভালেন্ট বন্ড মনে হবে। তো এরকম 4টা বন্ড চারদিকে তার দিয়ে সেখানে, কেউ কিছু বললা, 4টা বন্ড মনে হবে, তার চারপাশে 4টা বন্ড মনে হবে। এইভাবে 4টা বন্ড 4 ভাবে চারদিকে মলিকুলে মানে অ্যাটমের সাথে লিংক করে একটা 3-dimensional স্ট্রাকচার সে ক্রিস্টাল ল্যাটিস তৈরি করবে, যেটা টেট্রাহাইড্রাল বলে থাকি আমরা। ঠিক আছে, তো তাহলে 3-dimensional ক্রিস্টাল ল্যাটিস হচ্ছে এই হাইড্রোজেন বন্ড ফর্ম করছে যেসব মলিকুলস সেসবে, যেমন হচ্ছে ওয়াটার। আরেকটা আমরা ওয়াটারের কিছু প্রপার্টি, আমরা ইন্টারেস্টিং কিছু প্রপার্টি আমরা দেখবো যে ওয়াটার হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ড থাকার ফলে ওয়াটার যে কি কি মানে একটু এক্সেপশনাল প্রপার্টি শো করছে সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তো এখন হচ্ছে 1 নাম্বারটা দেখো যে আইস ইজ লাইটার দেন ওয়াটার। এগুলো তো তোমার সব পড়ে আসছো, তাই না? এটা কি দু একজন বলতে পারবা কেন, বলো তো? ওয়াটার যে এর থেকে, ওয়াটারের থেকে যে আইস যে ওয়াটারের থেকে হালকা, এটা কি কেউ বলতে পারবা কেন? ম্যাম, আইসের মধ্যে হেক্সাগোনাল ফাঁকা স্থান সৃষ্টি হয়। একটু ওয়েট করো, একটু আমি ক্লাস নিচ্ছি বাবা, একটু রাখি। ঠিক আছে, এখন হচ্ছে, হ্যাঁ বলো, কে যেন বলতে লাগছিল? আইসের মধ্যে হেক্সাগোনাল ফাঁকা স্থান সৃষ্টি হয় যা আচ্ছা হাইড্রোজেন বন্ড এবং হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের কারণে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার বলে নিই। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি কিছুটা হয়েছে, আমি একটু ক্লিয়ার বলে দিই। হ্যাঁ, কনসেপ্টটা হয়তো আছে, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার বলি। তো এখন হচ্ছে কথা হচ্ছে আমাদের যে এই যে আইসের স্ট্রাকচারটা আগে আমাদের দেখতে হবে যে আইসের স্ট্রাকচারটা কিভাবে আছে, তাই না? আমাদের এখানে দেখানোর অবশ্য সুযোগ নাই, কিন্তু আমাদের মনে মনে একটু ভেবে নাও, তোমরা ইমাজিন করো যে আইসের স্ট্রাকচারটা আমি বললামটা কি, যে সলিড ফর্মে থাকলে ওয়াটারের যে সলিড ফর্ম সেটাই তো আইসের স্ট্রাকচার। সেই স্ট্রাকচারে কি হচ্ছে, সেখানে অক্সিজেন দুইটা হচ্ছে কোভালেন্ট বন্ড আছে, আর 2টা হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে। এগুলো কি করবে, চারপাশের অ্যাটমের সাথে একটা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করবে, তাই না? একটা নির্দিষ্ট সলিড, আমরা বরাবরই জানি যে সলিড ফর্মে কি থাকে, প্রত্যেকটা অ্যাটম সাজানো গোছানো থাকে। ঠিক আছে, এখানে অ্যাটম কোনো মুভ করে না। তো এখন এই কথা হচ্ছে যে এখানে যে ওয়াটারের যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এগুলো চারপাশের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করবে। সেই নেটওয়ার্ক তৈরি করলো, একটার সাথে আরেকটা লিংক আছে, সেটা কোভালেন্ট বন্ড দিয়ে হোক আর হচ্ছে হাইড্রোজেন বন্ড দিয়ে হোক। ঠিক আছে, একটা লিংক আছে, চারপাশের সাথে একটা লিংক আছে, এবং সেটা খুব সাজানো গোছানো, সেটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, সেটা আমরা জানি। এখন টেট্রাহাইড্রাল স্ট্রাকচার হলো তো কি হলো, তাই না? টেট্রাহাইড্রাল স্ট্রাকচার তৈরি করার সময় তার মধ্যে ভেতরে কিছু ভ্যাকান্ট স্পেস থাকে, মানে খোলা জায়গা থাকে। ঠিক আছে, কি বললাম, যে তার মধ্যে ভ্যাকান্ট স্পেস মানে খোলা জায়গা থাকবে।
ওই যে সেসব বন্ডের মাঝখানে, সেটা কিন্তু মোটামুটি বেশ বড় সড়ই থাকে সেই স্পেসটা, খোলা জায়গা। তো এখন খোলা জায়গা থাকতে গেলে সেই সব আইসের বা সলিড ফর্মের কি হবে, ডেনসিটি কি করবে, ডেনসিটি ডিক্রিজ করবে, ডেনসিটি ডিক্রিজ হবে, মানে কমে যাবে। যেটা ওয়াটার ফর্মে যেরকম ছিল, ওয়াটার মলিকুলস গুলা সেটা তো অনবরত লিকুইড ফর্মে মুভ করছে, ভাঙছে, আবার আবার হচ্ছে ওয়াটার মলিকুলস হচ্ছে একটার সাথে একটা হাইড্রোজেন বন্ড করছে, সেটা ভেঙে যাচ্ছে, অনবরত একটা কন্টিনিউয়াস একটা সিস্টেম, চেঞ্জিং সিস্টেমটা আছে। কিন্তু এখান করে কিন্তু ওরকম নাই, ঠিক আছে, সলিড ফর্মে ওরকম নাই। তো মধ্যখানে যে ভ্যাকান্ট একটা মানে যেটা হচ্ছে আমরা কেজ লাইক বলি, মানে একটা ভিতরে একটা মানে গর্তর মতন, এটা মানে খাঁচার মতন। ম্যাম এটা কি ইন্টারে হেক্সাগোনাল ফাঁকা স্থান বলা হতো, মানে যাই ষড়ভুজাকৃতি। হোক, আমরা সেটাকে একই টাইপের কিছুটা, কারণ ওটা হেক্সাগোনাল, ওইভাবে কিছুটা স্ট্রাকচার দিলে আবার হেক্সাগোনালও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা ওইটা অন্যভাবে টেট্রাহেড্রাল স্ট্রাকচার করছি, চারটা বন্ডের মাধ্যমে। আর একটা জায়গায় হচ্ছে লিঙ্কেজটা টেট্রাহেড্রাল। কিন্তু যখন শেপটা আমি কল্পনা করতে যাব তখন মনে হবে যে আবার হেক্সাগোনালও মনে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে সেটা আমরা একটু দেখি, সেটা কেজ লাইক, মানে একটা খাঁচার মতন অবস্থা, খাঁচার মধ্যে কিছু হচ্ছে ভ্যাকান্ট স্পেস আছে। তো সেই খোলা জায়গা আছে, খোলা জায়গা থাকার কারণে সেখানে কিছুটা গ্যাপ আছে, ডেনসিটি কমে যাচ্ছে, ওয়াটার মলিকুলের ডেনসিটি কমে যাচ্ছে। কিন্তু যেটা ওয়াটার মলিকুল, যেটা লিকুইড, মানে লিকুইড ওয়াটার, সেটাতে কিন্তু ডেনসিটি বেশি ছিল, কারণ হচ্ছে সেখানে এরকম ভ্যাকান্ট স্পেসটা কম, ঠিক আছে। তো এখন ভ্যাকান্ট স্পেস যত বেশি থাকবে তত বেশি সেটার ভেসে থাকার ক্ষমতা বেশি থাকবে, বা সেটা হালকা হবে বেশি ভ্যাকান্ট স্পেসের কারণে। তো সেই কারণে ওয়াটারের থেকে, লিকুইড ওয়াটারের থেকে সলিড ওয়াটারটা যেটা আইস ফর্মে থাকে, সেটার হচ্ছে কি লাইটার। কিছু বোঝা গেল? জি ম্যাম। বোঝা যাওয়ার কথা, কারণ এগুলো হচ্ছে আগেকার জিনিসই আমি এগুলো এক্সপ্লেন করছি, তোমরা যেটা পড়ে আসছো। আচ্ছা, ম্যাক্সিমাম ডেনসিটি অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এটা কি, এটা কি ঘটনা ঘটছে? একটা জিনিস দেখো, যে আমাদের 0 ডিগ্রি থেকে তুমি টেম্পারেচার বাড়াতে গেলে কি হবে, আমরা আইসের জানি তো, আইসের ডেনসিটি হচ্ছে কম, আমি টেম্পারেচার বাড়াচ্ছি, হাইড্রোজেন বন্ড ভেঙে যাচ্ছে, তাই না? একটা মলিকুল আরেকটা মলিকুলের কাছাকাছি আসছে, যেটা বন্ড দিয়ে দূরে ছিল সেই বন্ডগুলো ভেঙে যাওয়ার কারণে কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসার কারণে কি হচ্ছে, ডেনসিটি বেড়ে যাচ্ছে, তাই না? বাড়ালে, হিট দিলে বন্ড ভেঙে যাচ্ছে, মলিকুলস গুলা কাছাকাছি আসছে, ফলে তার ডেনসিটি বেড়ে যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবে? 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত। কেন 4 ডিগ্রি? দেখা গেছে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত ভাঙছে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম ডেনসিটি, সেখানে ম্যাক্সিমাম ডেনসিটি শো করছে। তারপর থেকে আবার ডেনসিটি কমে যাচ্ছে। কেন এই ঘটনাটা ডেনসিটি কমে যাচ্ছে? যে কারণ মলিকুলস গুলা সেই টেম্পারেচার অতিক্রম করলে মলিকুলস গুলা কি গেইন করে, কাইনেটিক এনার্জি গেইন করে, তার মুভ করার যে ক্ষমতা সেটা গেইন করছে। তখন সেই পর্যায়ে হবে কি, যখন একটার সাথে আরেকটা, মানে একটা মলিকুল যখন ছোটাছুটির ক্ষমতা, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছোটাছুটির যে ক্ষমতা, সেটাই তো কাইনেটিক এনার্জি গেইন করা। তো সেই এনার্জি যখন বেড়ে যাচ্ছে, একটা মলিকুল যখন গেইন করছে টেম্পারেচারের টেম্পারেচারের রিলেশনে, টেম্পারেচার যখন আমরা অ্যাপ্লাই করছি, তখন সেই মলিকুলস গুলো কাইনেটিক এনার্জি গেইন করছে, এবং এই গেইন করার ফলে মলিকুলস গুলো একে অপরের থেকে কি করে, দূরে সরে যেতে থাকে, ঠিক আছে। দূরে যখন সরে যায় তখন তার ডেনসিটি কি হবে বলো? কমে যাবে। ডেনসিটি তখন কমে যাবে। তাহলে ম্যাক্সিমাম ডেনসিটি কোথায় ছিল? 4 ডিগ্রিতে, ঠিক আছে। এইভাবে আমরা ডেনসিটিটা, এই যে এই পর্যন্ত 4 ডিগ্রি পর্যন্ত বা এই পর্যন্ত তোমার হচ্ছে করা হয়েছে ডেনসিটি সব থেকে বেশি, তারপর আবার কমতে থাকছে, ঠিক আছে। এখানে কিছু জানি, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। এক্সেপশনস টু দা অক্টেট রুলস, এগুলো তোমাদের পিরিয়ডিক টেবিল পড়াইছে না স্যার? বলো। কমপ্লিট হয় না, তারা কমপ্লিট হয়নি, পড়াইছিল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না, কিছু শোনা হচ্ছে যাচ্ছে না, একটু কম শোনা আছে, একটু জোরে বলো। ম্যাম স্যার হচ্ছে শুরু করছিল কিন্তু ম্যাম মানে সবটুকু শেষ হয় নাই। আচ্ছা, তার আগে ক্যাম্পাস অফ স্যার হয়তো পড়াবে তোমাদের পিরিয়ডিক টেবিল সম্পর্কে। তো এখানে কিছু এক্সেপশনস টু দা অক্টেট রুলস, পিরিয়ডিক টেবিলটা তো আমার ডিটেইলস আমার মনে হয় যে আমারই পড়ানোর দরকার ছিল, কারণ ওটার সাথে বেশ লিংক আছে, এটা কেমিক্যাল বন্ডের।
ঠিক আছে, ওটা পড়লে ওটা আগে পড়িয়ে তারপরে এটা পড়ার দরকার ছিল। তো যাই হোক, যেটা যেটা হয়নি, তোমরা আরো ডিটেলস জানতে পারবা। আমরা যে অক্টেট রুলসটা আমাদের কি বলে থাকে, যে আউটার মোস্ট সেল যেটা ইলেকট্রন, সেটা তার টার্গেট হবে কি বন্ড ফর্ম করার ক্ষেত্রে অক্টেট পূরণ করা, তাই না? এটা আমরা একটা ওভারঅল একটা হচ্ছে কনসেপ্ট আমরা নিয়ে এগিয়ে আসছিলাম। এখন কথা হচ্ছে যে কিছু এক্সেপশনাল ঘটনা আছে যেটা অক্টেট রুলস ফলো করে না। ঠিক আছে, অক্টেট রুলস ফলো করে না, তাহলে কোন ধরনের বিশেষ করে তোমার যেমন এই যে বেরিলিয়াম, বোরন, এগুলো কি হয়, অক্টেট রুলস তো ফলো করছে না। এখানে বেরিলিয়াম ক্লোরাইডে কি হচ্ছে, এর 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 টোটাল ইলেকট্রনের যে ক্যাপাসিটি বা টোটাল ইলেকট্রন, আউটার মোস্ট সেল ইলেকট্রন কয়টা হয়ে যাচ্ছে এখানে করে, একটা, দুইটা, তিনটা, চারটা ইলেকট্রন গেইন করছে সে। কিন্তু এখানে তো অক্টেট রুলস বা রুলস অফ টু রুলস, সেটা তো আমাদের হচ্ছে এখানে পূরণ হচ্ছে না। ঠিক আছে, তো এগুলো বন্ড ফর্ম করছে, এগুলো তাহলে কিভাবে তোমরা এক্সপ্লেইন করবা? তো কিছু আছে আমাদের, এগুলো তো সবই আমাদের কনসেপ্ট, মানে ইমাজিন করে নেওয়া হয়েছে থিওরি গুলা। তো এগুলো হচ্ছে এগুলো কিছু এক্সেপশনাল আছে যেগুলো হচ্ছে অক্টেট রুলস ফলো করে না, সেগুলো আমাদের একটু জানতে হবে। এগুলো বেশি সেটা ওই পিরিয়ডিক টেবিলে তোমরা বেশি জানতে পারবা। জাস্ট খালি আমি এক্সেপশনাল কিছু ঘটনাগুলো একটু নিয়ে বলছি। যেমন বেরিলিয়াম, তারপর বোরনের এখান করে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইলেকট্রনস, নট 8। তারপরে হচ্ছে 7 ইলেকট্রনস, যেটা 8টা হওয়ার কথা, কিন্তু 7 ইলেকট্রন হচ্ছে। ঠিক আছে, এখান করে 1 2 3 4 5 6 7 8টা তো হচ্ছে না। তো এরকম করে কিছু কিছু আছে। তারপরে যে ফসফরাস পেন্টাক্লোরাইডে আউটার মোস্ট সেল ইলেকট্রন হচ্ছে 10। 10 ইলেকট্রন, সেই ইলেকট্রনের শেয়ারিং করে কি হচ্ছে, 10 ইলেকট্রনস হচ্ছে। ঠিক আছে, 10 ইলেকট্রনস হচ্ছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে অক্টেট রুলের হচ্ছে এগেইনস্টে করছে, তাই না? এটাকে বলা হচ্ছে এক্সপান্ডেড অক্টেট রুলস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এক্সপান্ডেড অক্টেট রুলস, যেটার ইলেকট্রনস 8 এর হচ্ছে বাইরে, সেটাকে বলা হচ্ছে এক্সপান্ডেড অক্টেট, যার ইলেকট্রনস হচ্ছে 10। আর আরো কিছু আছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি যেগুলো শো করছে, যেমন হচ্ছে আমাদের সোডিয়াম, এটা কিন্তু এক্সেপশনাল না। সোডিয়ামের এতে কি ইলেকট্রন ছিল, ধরো যে সেটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে অক্টেট রুল পূরণ করছে, কিন্তু কিছু একটাই তো তার হচ্ছে ভ্যালেন্সি, যেটা 1, তাই না? তার 1, কিন্তু এমনও হচ্ছে আছে, এটম আছে যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ভ্যালেন্সি শো করছে। 1 2 কপার হচ্ছে কিউপ্রাস হচ্ছে, কিউপ্রিক হচ্ছে, কপার পজিটিভ 1 পজিটিভ হচ্ছে, কপার 2 পজিটিভ হচ্ছে, তারপরে আয়রনের হচ্ছে 2 প্লাস হচ্ছে, 3 প্লাস হচ্ছে, ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করছে। ঠিক আছে, তো সেগুলো তো অক্টেট রুলস তো ফলো করতে পারবে না যখন ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করবে। ঠিক আছে, তোমার পিরিয়ডিক টেবিলে যখন পড়বা তখন ট্রানজিশন এলিমেন্ট, তারপরে হচ্ছে কোনগুলা হচ্ছে নোবেল, তারপরে হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল, কোন ক্যাটাগরি গুলা ডি অরবিটাল হচ্ছে কন্টেইন করছে, সেগুলো হচ্ছে তোমরা একটু আরো ক্লিয়ার জানতে পারবা। যেমন এখান করে ইলেকট্রনিক স্ট্রাকচার অফ দ্য 2 আউটারমোস্ট সেল অফ সাম ট্রানজিশন মেটাল কোনগুলা, যেগুলো ডি ইলেকট্রনস আছে, যে ডি ইলেকট্রনস আছে এখান করে দুইটাই কিন্তু আউটার মোস্ট সেল বলা হয়। ঠিক আছে, দুইটা এখানে আগে একটারই বলা হতো, যেমন 2s 2p, এখানে কিন্তু দেখো 3d 3 4 দুইটাই আছে, 3 4 দুইটাই আছে, দুইটাতেই কিন্তু ইলেকট্রন আছে, দুইটাকেই বলা হচ্ছে আউটার মোস্ট সেল ইলেকট্রন। আমরা তো একটাকে বলতে পারতাম 4s, কিন্তু ডি কেন? দেখা গেছে যে এটাও হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে কি তার ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করছে, মানে একটা যেখানে 2 ছেড়ে দিলে 2 প্লাস হতো, কিন্তু 3 এই 3টা ইলেকট্রনও ছেড়ে দেয়, তখন 3 প্লাস, মানে তখন পজিটিভ হচ্ছে 3 হয়ে যাচ্ছে, 3 প্লাস হয়ে যাচ্ছে। তো এরকম কিছু এক্সেপশনাল ঘটনাগুলো আছে যেগুলো হচ্ছে তোমাদের পিরিয়ডিক টেবিলে তোমরা জানতে পারবা। আমাদের এখানে অতটা ইম্পর্টেন্ট না, আমরা যেহেতু কেমিক্যাল বন্ড করছি সেটার দিকে আমরা এগিয়ে যাই। আমরা সরাসরি চলে যাই মেটালিক বন্ডে। ঠিক আছে, মেটালিক বন্ডটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে তোমরা বুঝবা। মেটালিক বন্ডটা কি? মেটালিক বন্ডটা হচ্ছে কিছু বন্ড আছে, মেটালের কিছু বন্ড আছে যেটা আমরা আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ডে এক্সপ্লেইন করতে পারবো না। ঠিক আছে, কিছু এটাকে সরাসরি এখানে পিকুলিয়ার টাইপ বলা হয়েছে, যে দ্য পিকুলিয়ার টাইপ অফ বন্ডিং হুইচ হোল্ডস দ্য অ্যাটম টুগেদার ইন মেটাল ক্রিস্টাল।
তোমরা তো পরবর্তীতে মেটাল নিয়ে তো অনেক হচ্ছে আগাবা, তাই না? মেটাল টেটাল আসবে তোমাদের এতে। তো সেখানে মেটাল যে স্ট্রাকচার আছে, শুধু মেটাল মেটাল একটা সাথে আর একটা কিভাবে জয়েন করে থাকে, কিভাবে বন্ড করে থাকে, সেই বন্ডটা আমাদের কোন ক্যারেক্টারের মধ্যে পড়ছে, সেটা অবশ্যই আয়নিক না, অবশ্যই কোভালেন্ট না। তো সেটা আলাদা কিছু প্রপার্টি আছে, অবশ্যই কিছু প্রপার্টি শো করছে বলেই সেটা হচ্ছে কিছু এক্সেপশনাল প্রপার্টি শো করছে বলেই সেটা আয়নিক বন্ড আর হচ্ছে কোভালেন্ট বন্ডের নেচারের মধ্যে পড়ছে না। ঠিক আছে? এই বন্ড গুলাকে আমরা আমরা পরবর্তীতে এগুলো আগিয়ে যাব, এই বন্ড গুলার হচ্ছে কিভাবে হচ্ছে কি হচ্ছে। তো এই বন্ড এক্সেপশনাল কিছু প্রপার্টি আছে এই থেকে, আয়নিক আর কোভালেন্ট থেকে। এই বন্ডকে বলা হচ্ছে মেটালিক বন্ড, মেটালের মধ্যে। ঠিক আছে? তো এই মেটালিক বন্ডের এক্সপ্লেনেশন, মেটালিক যে বন্ডের যে এক্সপ্লেনেশন, সেটা সেটা একদম একটা একদম সঠিক একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য কিছু হচ্ছে থিওরি, অনেক থিওরি আছে। তার মধ্যে তোমার এটা ইলেকট্রন সি মডেল নামে একটা থিওরি আছে, এটা কি সব থেকে গ্রহণযোগ্য একটা হচ্ছে থিওরি হিসেবে নেওয়া হয়েছে এবং এটাই সব জায়গাতে অ্যাপ্লাই হয়। এই থিওরিটাই, থিওরিটা কি সেটা একটু আমরা জানি। যে 1 নম্বরে দেখো লেখা আছে যে লো আয়োনাইজেশন এনার্জি। কোন কোন মেটাল যেসব মেটালের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যে যারা মেটালিক বন্ড ফর্ম করবে, সেই সব মেটালের অবশ্যই লো আয়োনাইজেশন এনার্জি থাকতে হবে। মানে কি, যে তার ইলেকট্রন সেখান থেকে ছেড়ে দিতে কি কম এনার্জি লাগবে, তাই না? কম এনার্জি অ্যাপ্লাই করতে হবে, সেটাই তো লো আয়োনাইজেশন এনার্জি। তাহলে যেসব মেটাল ইলেকট্রন সহজে ছেড়ে দেয় সেটারই তো লো আয়োনাইজেশন এনার্জি হবে। সেই সব মেটাল গুলো সহজে এই মেটালিক বন্ড ফর্ম করবে। তারপরে আরো আছে, যেমন এ নাম্বার অফ ভ্যাকান্ট ইলেকট্রন অরবিটালস ইন দেয়ার আউটারমোস্ট সেল। এখন এখানে একটা অ্যাটমের নাম লেখা আছে যে ম্যাগনেসিয়াম অ্যাটম উইথ দ্য ইলেকট্রন কনফিগারেশন কি দেখা দেখতে তো তোমরা সবাই পাচ্ছ। এখানে একটু দেখো, এখানে এই বোল্ড আকারের যে মানে বোল্ড শেপের যে লেটার সেন্টেন্স দ্বারা আমরা কি কি বুঝলাম, তাই না? কি বুঝলাম যে আউটার মোস্ট সেলে অবশ্যই আমাদের ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে। মেটালিক বন্ড ফর্ম করার কিন্তু এটা একটা কন্ডিশন যে অবশ্যই ভ্যাকান্ট অরবিটাল। ভ্যাকান্ট মানে কি, যে অরবিটালে ইলেকট্রনস নাই। তো এখন হচ্ছে কথা হচ্ছে যে এখানে দেখো এই স্ট্রাকচারটা, ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, এখানে 1s2 আছে, 2s2 আছে, 2p6 আছে, 3s2 আছে, 3p0 আছে। মানে কি, সেখানে কোনো ইলেকট্রনস নাই। আউটার মোস্ট সেলের ইলেকট্রন কোনটা? একদম 1 2 3 সেল আছে, 3 নাম্বার সেলটা, তাই না? 3 নাম্বার সেলে কি আছে? এস এর 2টা ইলেকট্রন আছে, পি কিন্তু ফাঁকা আছে। তার মানে কি, ভ্যাকান্ট অরবিটাল আছে না আমাদের? আছে তো। এটা হচ্ছে দেখো 3 ভ্যাকান্ট 3p অরবিটালস আছে এর আউটার যে ইলেকট্রন শেল। ঠিক আছে? তার মানে কি করতে হবে? লো আয়োনাইজেশন হতে হবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে। কেন সেটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। তাহলে ভ্যাকান্ট অরবিটাল এখানে 3p0 মানে এখানে কোনো ইলেকট্রন নাই, ভ্যাকান্ট অরবিটাল। কি তোমরা কি শুনতে পাচ্ছ? বলো তো, জি ম্যাম। শুনছো নাকি? কতজন আছো তোমরা আজকে? হ্যাঁ জি ম্যাম, আছি ম্যাম, আছি। ঠিক আছে, না বুঝতে পারলে বলবা, জি ম্যাম। নাহলে তো বুঝতে পারবো না তোমরা আছো নাকি। দু একবার মাঝে মাঝে একটু রেসপন্স করো, নাহলে তো আমি কি কার সাথে কথা বলছি তাহলে তো বুঝতে পারবো না, তাই না? আবার সবাই মিলে আবার একসাথে কথা বলা শুরু করো না, তাহলে তো জি আবার ম্যাম, মাঝে মাঝে রোল নাম্বার বলে ডাক দিবেন। না না, ভালো আইডিয়া দিছি। এর আগে তো এই যে কি ম্যাম তোমার আগে বিষয় অ্যাপ্লাই করছে, তুমি আবার ম্যামকে বলতেছো। আমি তো অলরেডি লিখে রাখছি কি নিলয় রয় আর সাদমান বিন। আদনান বিন তোমরা আয়ুব। দুজন আছো? ম্যাম এগুলো এই সেকশনে। সেকশনে ম্যাম ওরা। ও আচ্ছা আচ্ছা, এ সেকশনে অলরেডি এ সেকশনে অ্যাপ্লাই করছি। তোমরা তো খুব লক্ষ্মী ছিলে, তোমাদের এখন অ্যাপ্লাই করিনি কিন্তু ম্যাম করছিলেন, আমাদেরও করছিলেন, বাট আমরা সবাই ছিলাম। তোমরা সবাই ছিলা। জি ম্যাম, তারপর গত বলে ক্লাসে যখন ম্যাম। করাই দিলে দু একটা চেক করি, তাই না? ম্যাম ম্যাম জিজ্ঞাসা করেন আছে কিনা, প্রশ্ন জিজ্ঞাসা করলে ম্যাম পারবো না ম্যাম। না না, প্রশ্ন শোনো, টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ কি জানো? এই যে বিশেষ করে এই টিচিং এর মানে আমাদের যে এডুকেশনাল যে পার্টটা, এটার বিষয়ে কোনো লজ্জা না থাকা। তুমি আমার কাছে বলতে পারলা না, ঠিক আছে, তুমি তোমার বন্ধুদের সামনে হচ্ছে মানে বলতে লজ্জা করছো যে আমি পারলাম না, কিন্তু এটা তো হয় না আসলে। তুমি যত লজ্জা পাবা তত তোমার নিজেকে ধোঁকা দিলা, তুমি তত বেশি কিছু জানতে পারলা না। তাই তো আমি সব সময় বলি
যে যারা একেবারে চুপ থাকে, যারা প্রশ্ন করে না, যারা চুপ থাকে, তারা হচ্ছে হয় খুব মেধাবী, না হলে হচ্ছে তারা কিছুই জানে না। এদিকে সবাই মেধাবী ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি আমার স্টুডেন্ট লাইফে আমি অবশ্য কোনো প্রশ্ন করতাম না, বুঝতে পারছো? টিচারদেরকে কোনো প্রশ্ন করতাম না, কিন্তু রেজাল্ট শেষে আবার দেখি যে মোটামুটি ভালোই করেছি। তো আমি ওই জন্যই বলি, আমার ওই থেকেই কনসেপ্ট থেকেই বলি যে হয় মেধাবী হবে, না হলে হচ্ছে কিছুই জানে না। আমি সেকেন্ডটা ম্যাম। কিছুই জানো না? মেধাবী। ম্যাম বেস্ট। আচ্ছা, না না, শোনো, ঠিক আছে, শোনো, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আমি যদি জিজ্ঞেসও করি, সেটা না পারলে কোনো ব্যাপার না, ঠিক আছে? কোনো ব্যাপার না, না পারাটা ব্যাপার না। তারপরে তুমি প্রশ্নটা না পারলা, কিন্তু কখন অন্যায় করবা? প্রশ্নটা জানলা না, তারপর তুমি স্টাডি করলা না। ওকে? ফাহিমা আছো? জি ম্যাডাম। আচ্ছা, আছো, ঠিক আছে। তারপরে 108 নাম্বার রোল রেজাউল। জি ম্যাম আছে। আছো। রাকিব। জি ম্যাডাম আছি। ঠিক আছে। তারপরে রিপন 74 রোল নাম্বার। 74 রোল নাম্বার। এ তো মনে হচ্ছে ধরা খেয়ে গেল। হ্যাঁ, জি ম্যাম, নাই 74 একটু আমি টুকে রাখবো, আমি এর আগের সেকশনে অলরেডি টুকে রাখছি। ম্যাম 128। দাঁড়াও, রিপন ম্যাম 127। তোমরা 127 কি ম্যাম 70 ম্যাম আমি ম্যাম 127 আমি তো আছি ম্যাম। 127 রোল নাম্বারের নাম কি? ম্যাডাম 74 আছে ম্যাডাম। 74 এই যে আছে আছে নেটে 74 কে রোল নাম্বার কে নাম কি? ম্যাডাম 74 ম্যাডাম সাইদ রিপন লেখা আছে। জি ম্যাডাম আছি ম্যাডাম। 74 আছো? তার নাম তো রিপন। জি ম্যাডাম আছি। রিপন আছো। সাইমা? জি ম্যাম আছি। আচ্ছা, ঠিক আছে, যাক তোমরা। আমি আছি ম্যাম। আর একটা হচ্ছে মোকলেসুর মনে হয়, নাকি? মোকলেসুর 92। জি আছি। আচ্ছা, তারপরে হচ্ছে মাঝে মাঝে চেক করা দরকার, অনেকে আবার হচ্ছে মাইশা। জি ম্যাম। ওকে, ঠিক আছে, যাক তোমরা, এই জন্যই তোমাদেরকে অনেক লক্ষ্মী ছেলে বলি আমি, ঠিক আছে? এই সেকশনে আমি ধরেছিলাম দুইটা পাইনি, পরে অবশ্য 126 নাই ম্যাম। 126 নাই। 126 নাম কি? আছে ম্যাম ইমাদ। ঠিক আছে, আছে ম্যাম, মেহেদি ফাইজলাম করতেছে। চেষ্টা করবা না, ঠিক আছে? নাহলে কিন্তু যে বলছো তাকে তার নামই লিখে রেখে দেবো আমি। আচ্ছা শোনো, যে বলছে সে আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়াশোনায় আগাই। হ্যাঁ, পড়াশোনায় আগে তাহলে আমাদের কন্ডিশন কোনগুলো দেখলাম? যে লো আয়নাইজেশন এনার্জি হতে হবে মেটালের, আর হচ্ছে তার ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে, তাই না? এগুলো আমরা দেখলাম। কেন থাকতে হবে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনায় যাব। যে এই যে তার পরবর্তী আলোচনা অবশ্যই চলে আসছে যে ভ্যাকান্ট অরবিটাল ইলেকট্রন হয় কি। আমার কথাগুলো এখন এই জায়গাটাতে খুব মনোযোগ দিবা, যে কেন ভ্যাকান্ট অরবিটাল দরকার, শূন্য মানে যার ইলেকট্রন নাই। এই যে এই ফিগারটা দেখো, এই ফিগারে কি দেখা যাচ্ছে? এখানে পজিটিভ 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 এগুলো আছে, ইলেকট্রন চারপাশে আছে। এখানে কিন্তু ইলেকট্রন সি মডেল বলা হয়েছে, ইলেকট্রন সি মডেল। ইলেকট্রন সারা রাজ্যে খালি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে না? সব জায়গাতে ইলেকট্রন আছে। তো কি হচ্ছে ঘটনাটার ভিতরে? এগুলো কিন্তু পজিটিভ, মানে কি মেটালের পজিটিভ। মেটাল ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেই ইলেকট্রন যাচ্ছে। এখানে ধরো যে এটা একটা মেটালের অ্যাটম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এখানে যাচ্ছে ইলেকট্রন। এখন এই ইলেকট্রন কি করবে? ইলেকট্রন হচ্ছে এখানে মেটাল অ্যাটম ছিল, এখানে মেটাল অ্যাটম, এও কি করবে? এও ইলেকট্রন ছেড়ে দিবে। কিন্তু কথা হচ্ছে এই ইলেকট্রন, এটার যে ভ্যাকান্ট অরবিটাল আছে
তার মধ্যে কিন্তু প্রবেশ করবে, কিন্তু এ কিন্তু আগে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আবার করবে কি, এখানে ইলেকট্রন মানে একটা অ্যাটমের মধ্যে কি করছে, ইন্টার করছে, এক্সিট করছে, ইন্টার করছে, এক্সিট করছে। তো ইলেকট্রন কি করছে, এইভাবে ইলেকট্রন একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনে মুভ করছে। একটা মানে লোকালাইজড থাকছে না। লোকালাইজড মানে কি, একটা জায়গায় ফিক্সড থাকছে না। এইটা ডিলোকালাইজড হচ্ছে তোমার সব সময়। এই যে এখানে একটা কথা আসবে, ডিলোকালাইজড তোমার হচ্ছে লোকালাইজড না, যেটা যে একটা জায়গায় নির্দিষ্ট না, সে একদম পুরো জায়গায় মুভ করছে। ইলেকট্রন গুলা একটা ভ্যাকান্ট অরবিটালের মধ্যে ঢুকছে, আবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে আরেকটা জায়গায় সেই ভ্যাকান্ট স্পেসের মধ্যে ঢুকছে, ডি অরবিটালের মধ্যে ঢুকছে, আবার কিন্তু সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি ইলেকট্রনটা কি হচ্ছে, একটা জায়গায় আরেকটা জায়গায় কন্টিনিউয়াস তোমার হচ্ছে মুভ করছে। এখানে দেখো এই জন্য এই মুভমেন্টটাকে এইভাবে, যে ইলেকট্রন যে মুভমেন্ট, সেটাকে এইভাবে ডট ডট লাইনে এভাবে দেখানো আছে। কিছু কি বুঝতে পারলা? ম্যাম আর একটু বললে ভালো হতো। আমাদের তো মেটাল আছে, তাই না? মেটাল হচ্ছে সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এই কনসেপ্টটা তো আমরা প্রথমে দেখলাম, লো আয়নাইজেশন এনার্জি। ইলেকট্রন ছেড়ে দিয়ে, মনে করো যে হচ্ছে এটা হচ্ছে প্রথমে আগে নিউট্রাল ছিল, পজিটিভ ছিল, ঠিক আছে, পজিটিভ না নিউট্রাল ছিল। সে কি করলো, ইলেকট্রন ছেড়ে দিল। এই ইলেকট্রনটাই ধরো, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে কি করলো, পজিটিভ হলো। পজিটিভ মানে কি, পজিটিভ হওয়া মানে কি, সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এখন আরেকটা দ্বিতীয় কনসেপ্টটা কাজে লাগাও, যে ভ্যাকান্ট ডি অরবিটাল, ফাঁকা হচ্ছে মানে ফাঁকা অরবিটাল। ডি অরবিটাল পরে এসো, পরে ওটা আমরা করবো। ভ্যাকান্ট অরবিটাল, ভ্যাকান্ট মানে যেখানে কোনো ইলেকট্রন নাই, সেরকম অরবিটাল থাকতে হবে তার আউটার মোস্ট সেলে, যেটা আমরা দেখে আসলাম না। এই যে এই কনসেপ্টটা, এখানে কি আছে, 3s2 আছে আর হচ্ছে 3p0 আছে, মানে এখানে এই অরবিটালে কোনো ইলেকট্রন নাই, ঠিক আছে, ইলেকট্রন নাই। তো কি করবে, একটা অ্যাটম, ধরো যে ম্যাগনেসিয়ামের একটা অ্যাটম ইলেকট্রন ছেড়ে দিল, এখান থেকে ধরো যে ইলেকট্রন ছেড়ে দিল, একটা হোক, ইলেকট্রন একটা হোক, দুটা হোক, ইলেকট্রন ছেড়ে দিল। ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কিন্তু আরেকটা অ্যাটম কি করছে, আরেকটা অ্যাটম এর মধ্যে ইলেকট্রন ঢুকায় নিচ্ছে আবার, ঠিক আছে, কিন্তু আবার সে অটোমেটিক্যালি আবার আরেকটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। একটা টোটাল নিউট্রাল থাকছে, কিন্তু কন্টিনিউয়াস ইলেকট্রন মুভ করছে, কিন্তু আবার কন্টিনিউয়াস ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এজন্য এটাকে পজিটিভ বলা হয়েছে। ইলেকট্রন এখানে ইলেকট্রনের যে পজিটিভ নেগেটিভ একটা ব্যালেন্স করে চলছে, পজিটিভ নেগেটিভ, চারদিকে ইলেকট্রন আছে, পজিটিভ নেগেটিভ ইলেকট্রন, আর হচ্ছে সেটা হচ্ছে এটা কি, আর অ্যাটমটা কি, পজিটিভ। তাহলে কি পজিটিভ নেগেটিভ কি হচ্ছে, একটা ব্যালেন্স করে চলছে, অ্যাট্রাকশন অবস্থায় আছে ইলেকট্রনের সাথে। এই অ্যাটম কি হচ্ছে, এর চারপাশে থাকছে ইলেকট্রন, আর এটার চারপাশে থাকছে কি, পজিটিভ। এটা এই পজিটিভের চারপাশে ইলেকট্রন, আর ইলেকট্রনের চারপাশে পজিটিভ। তার মানে কি, সেই সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা মনে করো, সেরকম একটা ল্যাটিস তৈরি হয়ে যাচ্ছে না, তৈরি হয়ে যাচ্ছে। আর ইলেকট্রন মুভ করছে কিভাবে, ভ্যাকান্ট টু ভ্যাকান্ট অরবিটালস। কিসের, ভ্যাকান্ট অরবিটালস অফ অ্যাটম টু ভ্যাকান্ট অরবিটালস কি, অফ অ্যাটম। ম্যাগনেসিয়াম টু ম্যাগনেসিয়াম, ভ্যাকান্ট অরবিটাল টু কি, ভ্যাকান্ট অরবিটাল। কিছু কি আইডিয়া পেলা? এখনো বলো। কিছু বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ইলেকট্রন তাহলে একটা থেকে আরেকটা ডিলোকালাইজড হচ্ছে, এই কারণে মানে সে কি করছে, মুভ করতে পারছে। একটা অ্যাটমের মধ্যে ঢুকছে, আবার এক্সিট করছে, আবার ঢুকছে, আবার ইন্টার করছে, আবার হচ্ছে এক্সিট করছে। এভাবে সে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম মুভ করতে থাকে। কিন্তু এখান করে অবশ্যই তোমার কিছু পজিটিভ নেগেটিভ তোমার হচ্ছে কিছু করতে হবে। পজিটিভ নেগেটিভ হচ্ছে কিছু অ্যাট্রাকশন সিস্টেম রাখা লাগবে, যেটা আমরা ব্যাটারি কানেক্ট করে আমরা করতে পারবো। ইলেকট্রন সি মডেল অফ মেটালিক বন্ড, এটা আমরা তো পড়লাম। এটা আমরা 1 নম্বরে কিছু হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পড়বো। মেটালিক বন্ডটা তো সবার ক্লিয়ার, মেটালিক বন্ডে কি হয় তার ক্যারেক্টারিস্টিক্স আমি কিন্তু পড়তে যাচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে এখানে কি, লাস্টার অর রিফ্লেক্টিভিটি। লাস্টার মানে কি, এখানে যেটা বলবো যে এই যে সব হচ্ছে মেটালিক বন্ডের কারণে, এই যেসব এই বন্ডগুলো তৈরি হচ্ছে, এই বন্ডের কারণে, এই মেটালিক বন্ডের কারণে এই যে মেটাল স্ট্রাকচারটা হচ্ছে, সেটা কিন্তু কিছুটা শাইনি, মানে কিছুটা চকচকে হয়, ঠিক আছে। লাস্টার অর রিফ্লেক্টিভিটি যেটা বলছি আমরা, কেন হয়, যে এই যে ইলেকট্রন সি মডেল, মানে ইলেকট্রনের যে সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা, ইলেকট্রন যে ডিলোকালাইজড হচ্ছে, মানে সেটা মুভ করছে, ইলেকট্রন যে মুভ করছে,
এই মুভ করার ফলে তার একটা অ্যাবিলিটি চলে আসে যে আমাদের যে লাইট আছে সেই লাইট কিন্তু সে অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, এই ইলেকট্রনস গুলা লাইট যে এই মোবাইল ইলেকট্রনস আমরা এগুলোকে বলা হয় এই যে যে ইলেকট্রন গুলা ঘোরাফেরা করছে, ইলেকট্রন সি বলছি আমরা, এগুলোকে বলা হয় মোবাইল ইলেকট্রনস, মানে ইলেকট্রন মুভ করছে সব সময়। এই ইলেকট্রন গুলার একটা অ্যাবিলিটি আছে যেটা হচ্ছে তোমার কি করে যে লাইট অ্যাবজর্ব করতে পারে এবং লাইট অ্যাবজর্ব করে, এবং আবার এগুলোর ভিতরে অনেক সিস্টেম আছে যে এনার্জি লেভেল আছে, সেই এনার্জি লেভেল গুলা থেকে ইলেকট্রন এক লেভেল থেকে আরেক লেভেলে লাফ দেয়, আবার রিটার্ন করে আবার সেই লেভেল গুলাতে। ঠিক আছে, আর এক লেভেল থেকে আরেক লেভেলে তোমার যায় এক্সাইট হয়ে, আবার হচ্ছে কি হয় আবার সেখান থেকে এনার্জি ছেড়ে দিয়ে আবার রিটার্ন করে। তো এই যে ছেড়ে দেওয়া আর হচ্ছে যে উপরে যাওয়া, এক্সাইটেড হওয়া, এই সবের মাঝখানে কি হয় এনার্জি ইলেকট্রন ইমিশন ঘটে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলি আমরা। ঠিক আছে, সেই ইলেকট্রন গুলা কি করে, এই ইলেকট্রনস গুলা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে ইমিট করে, ইমিশন ঘটায়। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা এক ধরনের মানে লাইট, এই লাইট ইমিশনের ফলে কি করছে, এটা শাইনি দেখায়, লাস্টার যেটা বলছি আমরা, লাস্টার অর রিফ্লেক্টিভিটি মানে রিফ্লেকশন ঘটাচ্ছে সেখানে, ওখানে অ্যাবজর্ব হচ্ছে প্রথমে, কিন্তু তারপরে আবার সেই লাইটটাকে সে আবার ছেড়ে দিচ্ছে, সেটা যেটাকে বলছি আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট আবার ছেড়ে দিচ্ছে। এই জন্য রিফ্লেকশন যে প্রপার্টি সেটা থাকার কারণে এগুলো অনেক শাইনি দেখায় এবং খুব চকচকে মনে হয়। আচ্ছা, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, এই প্রপার্টিটাও খুব ইম্পর্টেন্ট। যে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কি, ইলেকট্রন যত মুভেবল হবে, যত মুভ করবে, তত তো সে গুড কন্ডাক্টর, তাই না? আমরা তো জানি তো এটা। যেমন হচ্ছে আয়নিক যে সলিড আমরা দেখে আসছি, আয়নিক যে কম্পাউন্ড গুলা বা ম্যাটেরিয়ালস গুলা, সেগুলো কি সলিড স্টেটে আয়নিক কন্ডাক্টিভিটি ইলেকট্রিসিটি মানে যে কন্ডাক্ট করার যে ক্ষমতা সেটা শো করতে পারে না, আমরা অলরেডি পড়ে এসেছি। কিন্তু হচ্ছে যখন লিকুইড করা হচ্ছে সেই আয়নিক কম্পাউন্ড গুলাতে, সেগুলো সহজে কন্ডাক্ট করতে পারে, মুভ করতে পারে, ইলেকট্রন সেখান থেকে আরেকটা জায়গায় সে আয়ন গুলো মুভ করতে পারে। এই ইলেকট্রনের ক্ষেত্রে একই কিন্তু ঘটনাগুলো ঘটে, যে যত ইলেকট্রনস মুভ করতে পারবে তত বেশি কি হবে, এখানে তো মুভেবল ইলেকট্রনই আছে আমাদের। ঠিক আছে, যে এখানে মুভেবল ইলেকট্রনই আছে, মুভেবল ইলেকট্রন থাকার ফলে তোমার কি হচ্ছে, কন্ডাক্টিভিটি সে কি রকম শো করবে বলো? বেশি শো করবে। বেশি শো করবে, মানে সেটা গুড কন্ডাক্টর। তো এটা অবশ্যই তোমার যদি এটা কন্ডাক্টিভিটি বা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি শো করবে তখনই যখন হচ্ছে ইলেকট্রিক ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব মেটালের শেষের দিকে, যখন ইলেকট্রিক ওয়্যার দিয়ে যখন আমরা অ্যাট্রাকশনের একটা সিস্টেম করে দিব, একটা ফ্লো সিস্টেম, ইলেকট্রন যে যাবে তার তো হচ্ছে একটা অ্যাট্রাকশন তো সৃষ্টি করবে, এমনি তো যাবে না, তাই না? একটা একদিক থেকে আর পজিটিভ নেগেটিভ পোল তৈরি করতে হবে, সেই অ্যাট্রাকশনে ইলেকট্রন মুভ করে যাবে, মুভ করতে থাকবে। তো সেটাই হচ্ছে আমরা গুড কন্ডাক্টর বলবো। এটা যে এখানে ইন্টারিং ইলেকট্রিসিটি এখানে এভাবে দেখানো হচ্ছে যে ইলেকট্রন যে মুভ করছে এইভাবে মুভ করছে, এমনিতে তো মুভ করছে, কিন্তু যখন আমরা ওটা শো করব, ওটা যেটা হচ্ছে তোমার ভোল্টেজ, ইলেকট্রিক ভোল্টেজ অ্যাপ্লাই করবে, তখন কি করবে, অবশ্যই সে একটা গুড কন্ডাক্টর হবে, ইলেকট্রিসিটি পাস করবে। হিট কন্ডাক্টিভিটিও একই কনসেপ্ট আমরা ইউজ করে আমরা এক্সপ্লেন করব, যে হিট এনার্জি মানে তাপ, যেটা এক মেটালের দেখবা যে মেটালের একটা হচ্ছে যে এক সাইডে তুমি তাপ দিচ্ছ, একটা প্র্যাকটিক্যাল তুমি করে দেখবা যে একটা মেটাল ধরো যে নিবা হাতে, মেটাল নিয়ে দেখবা যে একটা সাইডে তুমি হিট দিচ্ছ, তারপর কি হবে, আস্তে আস্তে অন্য সাইডেও গরম হয়ে যাবে, তাপ তুমি ফিল করবা। কেন তাপ ফিল করবা, কেন সেখানে হিট ফিল করবা কেন? তুমি তো এক সাইডে, তুমি একটা জায়গায় দেখা যাচ্ছে দূরে তোমার হচ্ছে একটু দূরেই তুমি হিট দিচ্ছ, কিন্তু তার আরেক প্রান্ত তুমি ধরে আছো হাত দিয়ে, তুমি এক সময় দেখবা যে সেটাও হিট ফিল করছে তুমি। কেন? এই যে হিট এনার্জি কি হয়, হিট এনার্জি ইলেকট্রন হচ্ছে হিট এনার্জি অ্যাবজর্ব করে, এবং এই হিট এনার্জি অ্যাবজর্ব করবে, একটা ইলেকট্রন অ্যাবজর্ব করলো, এই একটা ইলেকট্রন যখন ইলেকট্রন সি এর মধ্যে যখন আরেকটা ইলেকট্রনের সাথে যখন কোলাইড করবে, মানে সংঘর্ষ হবে, তখন এটার যে হিট এনার্জি সেটা এটার মধ্যে চলে যাবে, আবার এটার সাথে এটার যখন হচ্ছে কি হচ্ছে, এটা যেহেতু মুভ করছে, একটার সাথে আরেকটা কোলাইড করছে ইলেকট্রনস গুলা, তখন কি হচ্ছে, একটা থেকে আরেকটাতে হিট যেটা ট্রান্সফার করতে করতে তুমি যেদিকে হচ্ছে তুমি কি করেছিলা, ধরেছিলা, সেই দিকে কি হবে, সেই দিকে
তুমি এ পাশে হিট দিয়েছো আর এ পাশে ধরে আছো, হিট এক সময় কি হবে, ট্রান্সফারিং এর মাধ্যমে একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রন ট্রান্সফারিং এর মাধ্যমে মানে অবশেষে এই পর্যায়ে চলে আসবে। চলে আসলে তখন তুমি এখানে ধরে আছো, তোমার হাতে অবশ্যই তোমার হিট অনুভূত হবে। ঠিক আছে জিনিসটা? এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু পড়বা। ডাক্টিলিটি এন্ড ম্যালিয়েবিলিটি। ডাক্টিলিটি প্রপার্টি আছে, ম্যালিয়েবিলিটি প্রপার্টি আছে। ডাক্টিলিটি হচ্ছে নমনীয়তা, নরম। ঠিক আছে, নরম মানে নরম, সেটাকে তুমি যদি রিসাইজ করতে পারবা। ঠিক আছে, তুমি রিসাইজ করতে পারবে। যেটা আয়নিক যে ক্রিস্টাল ছিল, যেটাকে তুমি হ্যামার দিয়ে তুমি আঘাত করেছিলে, সহজে আঘাত করার ফলে সে ভেঙে যাচ্ছে, কারণ রিপিল হচ্ছে, রিপালশন হচ্ছে তাদের মধ্যে, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের রিপালশন কেন হচ্ছে অলরেডি এক্সপ্লেইন করেছি আমি। এই কারণে সেটা ভেঙে যাচ্ছে লেয়ার। কিন্তু এই যে মেটালিক বন্ড থাকলে কি ভেঙে যাবে? মেটালিক বন্ড থাকলে কিন্তু সহজে ভাঙবে না, এটা রিশেপ করা যাবে। কিভাবে? এখানে দেখো হ্যামার দিয়ে এখানে ইলেকট্রন এদিকে এদিকে যাচ্ছে, ইলেকট্রন পজিটিভ, এটা পজিটিভ পজিটিভ, ইলেকট্রন চারপাশে আছে। তুমি একটা হ্যামার দিয়ে তুমি আঘাত করলা, হ্যামার দিয়ে আঘাত করলে লেয়ার সরে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণে সে কি করবে? এটা তো ইলেকট্রন গুলো মুভ করছে, ইলেকট্রন তো মুভ করছে, তুমি সরে গেলেও লেয়ার পজিটিভ অ্যাটম গুলো সরে গেলেও ইলেকট্রন গুলো কি করবে? আবার পুনরায় রিশেপ হয়ে যাবে, মানে তার আগের পজিশনে আবার ফিরে যাবে, এবং এই ইলেকট্রনস গুলা ওইভাবে তার পজিটিভ নেগেটিভ পোলের চারপাশে ওইভাবে সাজানো গোছানো অবস্থায় কিন্তু আবার রিটার্ন করবে। ঠিক আছে, এগুলো পুনরায় আবার রিটার্ন করে এই ইলেকট্রনস গুলা, যেহেতু মুভেবল ইলেকট্রনস। তো এই কারণে করা হয় কি, যখন একটা আমরা যখন রিশেপ দিই মেটালের, তখন কিন্তু এটার কিন্তু স্ট্রাকচার সহজে কিন্তু মানে এটার প্রপার্টি ঠিক রেখে আমরা করতে পারি, কারণ মেটালিক যে বন্ড আছে, কিন্তু ওই আয়নিক যে বন্ড গুলো ছিল সেটা কিন্তু একদম ভেঙে যায়। ইলেকট্রন ইমিশনটাও ঠিক হচ্ছে এই যে ইয়ের মতন, ফটো ইলেকট্রিক ইফেক্ট নামে একটা টার্ম আছে, যেটাতে ইলেকট্রন ইমিশন ঘটায়। ঠিক আছে, ইলেকট্রন ইমিশন ঘটায়। যদি হিট এনার্জি তুমি অ্যাপ্লাই করো তাহলে কি হবে? হিট এনার্জি অ্যাপ্লাই করলে মেটালের যে ইলেকট্রনস গুলো আছে সেগুলো হচ্ছে মেটালিক যে অ্যাটম থেকে সেগুলোর ইমিশন ঘটবে যদি হিট এনার্জি তুমি অ্যাপ্লাই করো। তো এগুলো মোটামুটি আমরা জানলাম। আজকে এ পর্যন্তই তোমাদের, আমি আর আগাবো না। পরবর্তীতে আমরা ভ্যালেন্স এই যে এই ইলেকট্রন থিওরি গুলো আমরা পড়বো, এ পর্যন্ত তোমরা পড়বা। ঠিক আছে, আজকে আর কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে? আজকে এ পর্যন্তই। ম্যাম ক্লাস রেকর্ডিংটা দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, আজকে আমি গতকালেরটা আজকেরটা একসাথে এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি গতকাল একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আমি দিতে পারিনি। আচ্ছা ম্যাম। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখি। ওকে ম্যাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম ওকে ম্যাম, সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, রাখলাম। ওকে, ভালো থেকো তোমরা।